একটা হলো আমরা দেখলাম যে আজকে এই বিএনপি সরকার একটা আদেশ দিয়েছে যে বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছরে যার বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলা সমূহ, হয়রানিমূলক মামলা, সেরকম 1006টা মামলা তারা প্রত্যাহারের জন্য অনুমোদন দিয়েছে সরকার। তো রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এটা তো থাকা উচিত না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 1006টা মামলা যে রাজনৈতিক এবং হয়রানিমূলক, এটা এই কয়েকদিনের মধ্যে কিভাবে, কি প্রক্রিয়া এটাকে নির্ধারণ করা হলো, নাকি এই প্রক্রিয়া, এই যে দ্রুততার সঙ্গে এতগুলি মামলা নির্ধারণ করা হলো, এর মধ্যে দুই একটা মামলা কি আসলে জেনুইন মামলা নাই, যদি থেকে থাকে সেগুলো কি এখানে পার হয়ে যাচ্ছে না? আবার যদি আপনি হয়রানিমূলক মামলায় প্রত্যাহার করেন, হয়রানিমূলক মামলা অথবা রাজনৈতিক মামলা গত, যেমন ওই ফ্যাসিস্ট আমলে 17 বছরে হয়েছে, তো গত 17 মাসেও তো হয়েছে। আমরা দেখেছি হত্যা প্রচেষ্টার নামে 200-250 জন লোকের উপর একটা মামলা হয়ে গেছে। আমরা দেখেছি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, শিল্পীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো কি হয়রানিমূলক মামলা না? তো এই যে বিষয়টা, সরকারের এই যে আচরণটা, এই আচরণটা কি আপনি কি মনে করেন? আপনি আশা করেন সরকার আবার একটা আদেশ দিবে গত 17 মাসের জন্য, নাকি কেবল নিজের লোকজনগুলিকে ওরা ছাড়িয়ে নেওয়ার জন্য করছেন? এবার আপনার মূল্যায়নটা কি? বিষয় হচ্ছে যে আপনি যে প্রথমে মানে শেষে যে অংশটা বললেন প্রশ্ন আকারে, যে ওটাই ম্যাটার করছে। এই যে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হলো বা ভবিষ্যতে আরো হবে, এগুলোতে আমরা বিন্দু মাত্র বিস্মিত হচ্ছে না, অবাক হওয়ারও কিছু নেই, এটি প্র্যাকটিস। মনে করুন যে ওয়ান ইলেভেনের সময় যে মামলাগুলো হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, ওয়ান ইলেভেন সরকারের পর যখন আওয়ামী লীগ সরকার এলো 2009 সালে, ওথ নিল, সরকার গঠন করলো, তারা এসে কিন্তু নিজেদের গুলোই শুধু প্রত্যাহার করেছিল। বিএনপির নামে যেসব মামলাগুলো ছিল বিএনপি নেতাদের নামে, সেগুলো বহাল তবিয়তে থাকলো, সেগুলো সেই মামলাগুলো রান করলো। আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে, ইনক্লুডিং শেখ হাসিনা, তাদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছিল। ঠিক একই ধারাবাহিকতায় বিএনপি এখন করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গত 18 মাসে অনেক মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির। মির্জা ফখরুল থেকে শুরু করে আরো যারা আছে, তাদের অনেকের নামে যে মামলাগুলো ছিল ইউনূস সরকারের সময়, এগুলো অনেকগুলোই প্রত্যাহার করা হয়েছে। এখন আবার যা যা ছিল অবশিষ্ট, সেগুলো আবার প্রত্যাহার করা হচ্ছে। এটাই স্বাভাবিক, এতে হওয়ার কথা এবং হয়েছে, এতে আমরা অবাক হচ্ছে না। কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি যদি বললেন যে আওয়ামী লীগের নামে নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, কিংবা শিল্পী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকদের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর কি হবে? ওটাই হচ্ছে ভ্যালিড কোশ্চেন, ওটাই এখন প্রতিটি মানুষের মনে প্রশ্ন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত মানে 3-4 দিনে যা দেখিয়েছেন, আমরা অনেকেই আশাবাদী হওয়ার চেষ্টা করছি। কতটুকু তিনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা সময় বলে দিবে। আমরা এখনই কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন যেহেতু উঠছে, আমরা প্রশ্নের জায়গা থেকে বলতে চাই, এই 18 মাসে অসংখ্য মামলা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, তার ভিতরে লাখ লাখ নেতাকর্মী রয়েছে। আমি তো নিজে কারাগারে থেকে এসেছি। মুক্তিযোদ্ধাদের নামে মামলা করা হলো সন্ত্রাস বিরোধী আইনে। আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি এখনো জেলে রয়েছেন। এগুলো তো সব ফেক মামলা, সব গণহারে মামলা হয়েছে, মানে হত্যা মামলায় অনেককে যেখানে সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে। এই 12 তারিখে নির্বাচনের আগ পর্যন্ত পেন্ডিং মামলা যাচ্ছিল, যাদের জামিন হচ্ছিল, আবার পেন্ডিং মামলা। আপনি হয়তো এরকম এর মধ্যে শুনেছেন যে পিডাব্লিউ নামে একটি শব্দ এই মুহূর্তে কারাগারে যারা আছেন তাদের কাছে আতঙ্ক। যে 2-4-5টা মামলা হয়েছে, মামলার জামিন হয়েছে, কোন কোন মামলায় 4 লাখ, 5 লাখ, কোন কোন মামলায় 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে এক একজন মামলা থেকে জামিন হচ্ছে, বেল বন্ড যাচ্ছে জেল গেটে। যাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর চলে যাচ্ছে যে অমুকে তো, সে মাসুদ কামাল, সে মঞ্জুর আলম পান্না, অমুকে জামিন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হবে কিনা। মানে কতটা অমানবিক একটা বিষয় চলছে। তখন সাথে সাথে ডিসি প্রসিকিউশন, যিনি আদালতের দায়িত্ব, মানে আদালত যে থানা থাকে সেই থানার দায়িত্বে, অথবা সংশ্লিষ্ট থানা, সে আপনার শাহবাগ থানা বা শ্যামলী থানা, শেরেবাংলা থানায় যে মামলাগুলো আপনার নামে রয়েছে বা আমার নামে রয়েছে, এগুলোতে জামিন পেয়েছে, আবার ওখান থেকে আবার পেন্ডিং মামলা দেওয়া হচ্ছে। ওই যে সে যাত্রা বাড়িতে
2000 লোক একসঙ্গে হইয়া অমুকের উপরে আক্রমণ চালায়, ওই 2000 লোকের মধ্যে আপনি আমার নাম ঢুকিয়ে দিচ্ছে, এরকম ভৌতিক সব মামলা যাচ্ছে। এই মামলাগুলো কি হবে? এবং এটা তো স্পষ্ট, হ্যাঁ, 2024-এর আন্দোলনের আগে পরে অনেকেই নিহত হয়েছেন, অনেকেই আহত হয়েছেন। যেই করুক, সে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী করুক বা তৎকালীন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হোক, অথবা ম্যাটিকুলাস ডিজাইনে ওই অভ্যুত্থানের আগে এবং পরে তৃতীয় একটি শক্তি তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব হত্যা মামলায় হাজার হাজার মানুষকে জড়ানো হয়েছে, তার মধ্যে যখন তখন যাকে তাকে মামলায় ঢুকায় দেওয়া হচ্ছে। এবং আওয়ামী লীগের তো অসংখ্য নেতাকর্মী রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ প্রকৃত অপরাধী আছে, আমি বলছি না যে কেউ নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে নিরপরাধ ব্যক্তি। সবজি বিক্রেতা যে কখনো আওয়ামী লীগ করেনি, ফুটপাতে চায়ের দোকানদার কখনো আওয়ামী লীগ করেনি, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 18 মাসে যে পরিমাণ টাকা এক শ্রেণীর, আমি সবার কথা বলছি না, এক শ্রেণীর আইনজীবী এবং পুলিশ কর্মকর্তাদের একটি অংশ যা কামিয়েছে গত 20 বছরে, 30 বছরে, তাদের সারা জীবনের পেশাগত জীবনে এই পরিমাণ টাকা কামায়নি, কন্ট্রাক্টে চলে যাচ্ছে। হ্যাঁ, জামিন করিয়ে দেবো, কত দিবা? আবার যখন একটি নতুন মামলা যাবে তার আগে কন্ট্রাক্ট হচ্ছে যে তোমার নামে মামলা দিব না, ক টাকা দিবা? 5 লাখ, 10 লাখ, যে টাকা দিতে পারছে না তার নামে এই মামলাগুলো যাচ্ছে। এইগুলোর কি হবে? এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো আমার বানানো কথা নয়, এগুলো আমি চ্যালেঞ্জ সহকারে বলছি, যেগুলো হচ্ছে হয়েছে। তাহলে সেই মামলাগুলো কি হবে? আর সাধারণভাবে যেগুলো হয়রানিমূলক মামলা, আমি স্পেসিফিকলি যদি বলি আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা, সেগুলোর বা কি হবে? অবশ্যই তারেক রহমান যেই দিন বদলের স্বপ্ন আমাদের সামনে উপস্থাপন করেছেন, উনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, ওনার এমপিরা নেবেন না, মিনিস্টাররা নেবেন না, উনি শনিবারে অফিস করছেন, উনি যানজট মুক্ত রাখার জন্য রাজধানী, উনি ওনার যে প্রোটোকলে যে গাড়িগুলো সেগুলোর সংখ্যা কমিয়ে নিয়ে এসেছেন। এগুলো আমরা আশান্বিত হচ্ছি, কিন্তু শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলোর বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নিরপরাধ, নিস মানে কি বলা যায় এটাকে, একেবারে নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো জেল খাটছে, স্কুল পড়ুয়া ছাত্ররা যাদের বয়স 14 বছর, 15 বছর, 16 বছর, তাদেরকে অ্যারেস্ট করে রাজনৈতিক মামলায় দেওয়া হয়েছে, হয়রানিমূলক মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে দেওয়া হয়েছে। তাদেরকে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে 18 বছর, যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, যার বয়স 17 বছর তার বয়স দেখানো হচ্ছে 20 বছর। অসংখ্য শিশু কারাগারে রয়েছে, তাদের বিষয়ে কি হবে? এটি অবশ্যই তারেক রহমানকে দেখতে হবে। যদি না দেখেন, তাতেও আমরা বিস্মিত হব না, কিন্তু কথা হচ্ছে আমাদের যে আশাবাদিতার জায়গা ছিল সেটি একেবারে ঠুনকো হয়ে যাবে। জি, আসলে খুবই মানে আমার মনে হয় যে এটা খুবই একটা মর্মান্তিক বিষয়। এবং আমি আশা করি তবু যে নিশ্চয়ই আগামী কিস্তিতে এই 18 মাসের যে বানানো মামলা, হয়রানিমূলক মামলা, সেগুলো প্রত্যাহার করা হবে। কারণ আপনার বিরুদ্ধে তো মামলা আছে, এটা তো সম্পূর্ণ হয়রানিমূলক এবং বানানো একটা মামলা। এখন আপনি নিঃসন্দেহে। জামিন পেয়েছেন, তার মানে কিন্তু মামলা সরে যায়নি, মামলা তো রয়ে গেছে। হ্যাঁ, এই মামলা right. আপনার কিন্তু আদালতের চক্কর খাটতে হচ্ছে। তো এখন খরচ হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, জামিন আবার এক্সটেনশন করতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মামলা প্রত্যাহার করা উচিত। আনিস আলমগীর তো এখনো মুক্তিই পেল না, একদিন হয়ে গেল। আমার তো মনে হয় আনিস আলমগীর উচিত ছিল যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, মানে তার মুক্তির সঙ্গে হুম। সঙ্গে হয়ে যাবে, সে 10 মিনিটই কোনো নির্বাহী বেশি আদেশে লাগে না। মাত্র, নির্বাহী আদেশে একেবারে এটি 2-1 মিনিটের বিষয়। তো তারা তো এটা করলো না, মানে তারা আসলে, মানে তারা কি এখনো সংকীর্ণ দলীয় চিন্তা থেকে কাজ করছে কিনা, এই সমস্ত সন্দেহ করার কিন্তু প্রচুর সুযোগ আছে। যাকে আমি অন্য একটা প্রসঙ্গে আসি। গত দুদিন ধরে 21শে ফেব্রুয়ারি আমাদের মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের বাংলা ভাষার যে উন্মেষ ঘটেছিল 52 সালে, সেটা নিয়ে আমরা নানা রকম অনুষ্ঠান দেখেছি এবং কিছু বিতর্ক দেখলাম। সেই বিতর্কে একটা জায়গায় দেখলাম যে আমাদের জ্বালানি মন্ত্রী উনি বললেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা চলবে না। আবার উনি এটা বলার কিছুক্ষণ পরে দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ উনি ইনকিলাব জিন্দাবাদ বললেন এবং বললেন যে এই সমস্তগুলি প্রতিরোধ করা হবে। আবার আমাদের আহ সাবেক প্রধান উপদেষ্টা, আহ তথ্য কর্মকর্তা যিনি ছিলেন, প্রেস সেক্রেটারি, তিনিও দেখলাম যে উনি বললেন যে এগুলো নাকি বাংলা শব্দ, খুব চমৎকার মধুর বাংলা শব্দ, এই ইনকিলাব, আজাদি, ইনসাফ এবং আরো কি কি যেগুলো উচ্চারণযোগ্য নয় যে শব্দ, সেগুলিও নাকি চমৎকার বাংলা শব্দ উনি বললেন। তো এই যে বাংলা শব্দ, বাংলা শব্দ না, এটা বলা যাবে, ওটা বলা যাবে না,
এটা কি মানে কেবল বাংলায় বিদেশি শব্দকে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা, নাকি বাংলাকে ভালোবেসে করা, নাকি ভাষার একটা রাজনীতিকরণ করা? এটা কি আসলে, আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে যে কোনো ভাষা তখনই সমৃদ্ধ হয় যখন অনেক ভাষার সংমিশ্রণে নানান ধরনের তথ্য মানে কি বলে শব্দ ভান্ডার তৈরি হয়। এটা যে কোনো ভাষার ক্ষেত্রে, সেটি ইংরেজিতে যদি কোনো বাংলা ভাষা এস্টাবলিশড হয়ে যায় সেটিও সমৃদ্ধ হয়। বাংলায় যদি কোনো ইংরেজি ভাষা শব্দ বা উর্দু হিন্দি শব্দ যাই এস্টাবলিশড হয়ে যাক না কেন, ভাষা কিন্তু শব্দ মানে সমৃদ্ধ হয়। ভাষা বহমান, ভাষা চলমান। যেমন আমাদের এখানে চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো আমাদের ভাষার সঙ্গে মিলে গেছে, তাই না? এতে ভাষা কিন্তু কোনো ক্ষতি হয় না, ভাষা সমৃদ্ধ হয়। কিন্তু যে বিষয়টি আলোচনায় এসেছে যে এই যে ইনকলাব ইনকলাব মঞ্চ, জুলুম মজলুম ইনসাফ ইত্যাদি ইত্যাদি, তখনই আপত্তির বিষয় হয়ে দাঁড়ায়। সেটি হচ্ছে যে ইন্টেনশন যখন কোথাও কোনো ক্ষেত্রে কাজ করে, অটোমেটিক্যালি এই যে ইনকলাব শব্দ তো, হ্যাঁ, যেমন একটি অন্যতম প্রধানতম কি বলি একটা পত্রিকা কথা আমরা বলতে পারি, দৈনিক ইনকলাব, হ্যাঁ, হয়েছে তো। আওয়ামী লীগ তো বাংলা শব্দ না নিশ্চয়ই। তো এগুলো তো এস্টাবলিশ হয়ে গেছে। সরি, কেটে গেলাম নাকি? আচ্ছা আচ্ছা, না, আমরা সরি। আপনি ওই ইনকিলাব বাংলা শব্দ না ওইখান থেকে বলেন। হ্যাঁ, তো আমাদের তো একটা অন্যতম প্রধান পত্রিকা আছে ইনকিলাব। অথবা আমি যদি আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কোনোটাই আমাদের দেশের শব্দ নয়। বিএনপিও যা কি বলে যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বা এই টাইপের কিছু বলে। ওদের স্লোগানটা কি, বাংলাদেশ জিন্দাবাদ, হ্যাঁ। তো এগুলো নিয়ে তো কেউ কখনো আপত্তি তোলেনি, আপত্তি তোলার কথাও নয়। এগুলো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এই শব্দগুলো বা স্লোগানগুলো। কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে ইনসাফ, মজলুম, জুলুম, ইনকলাব মঞ্চ ইত্যাদি, আজাদি, এই যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো নিয়ে তো আপত্তি উঠছে কেন? এখানে একটি ইন্টেনশন কাজ করছে। একই সঙ্গে আমি যদি সরাসরি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের ভাবধারা অনেকখানি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে বা মিশিয়ে ফেলার একটা চক্রান্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি হচ্ছে, হয়েছে তো, এই 18 মাসে অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকীও পালিত হয়েছে। তার মৃত্যু দিবস জাতীয় শোক দিবস হিসেবে পালনের দাবিও উঠেছে। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এই যে একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটিয়েছে, কিংস পার্টি যেটাকে বলা হয়, অথবা জামাতে ইসলাম, তা তো মিলেমিশে একাকার। এদের একটি গভীর চক্রান্ত আছে যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, পাকিস্তানি ভাবধারা স্টাবলিশ করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু এগুলো স্টাবলিশ হয়েছে, মানে বিতর্কগুলো উঠছে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব যেটি বলেছেন যে পিওর বাংলা ভাষা যেখানে, সেখানে এসব শব্দ চলবে না, আমি তার সঙ্গে একমত। এবং উনি হয়তো বিষয়টা ভালো করে ব্যাখ্যা করে বলতে পারেননি, তিনি যেটিকে মিন করেছেন আমি সেই সব কথাগুলোই আমি আপনার সামনে তুলে ধরলাম। এবং উনি যদি মিন নাও করে থাকে, আমাদের তো আপত্তি ছিল যখন কিনা আপনার 47 থেকে সবকিছু নিয়ে আসছে, 71কে মিলান করে দেওয়ার চেষ্টা চলছে, 24কে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা চলেছে। এগুলো তো কখনোই হবে না, কখনোই এগুলোতে সফল হওয়া সম্ভব না। তো এই শব্দগুলোতে আপত্তি নেই আমার, এই শব্দগুলো অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রামের তো একটা পত্রিকা আছে আজাদি, তাই না? নাম করা পত্রিকা। জি। এবং সেই পত্রিকাটা আপনি মানে আমরা যতক্ষণ এই যে বড় বড় যে পত্রিকাগুলো আছে, ডেইলি স্টার কিংবা প্রথম আলো বা সমকাল, যাই বলে না কেন, এই পত্রিকাগুলোর চেয়ে কোনো অংশে কম মানসম্মত নয় আমি মনে করি আজাদী পত্রিকাটা। ওই আজাদী শব্দ নিয়ে তো কেউ আজ পর্যন্ত কেউ আপত্তি তোলেনি। এখন এরা যে আজাদীর কথা বলছে, এরা যে ইনসাফ ইনকলাবের কথা বলছে, আপত্তি ওখানে। এর ভিতরে একটি গভীর চক্রান্ত বা ইন্টেনশন কাজ করছে। জি, এখানে এখানে আরেকটা জিনিস দেখেন, আরো হাসনাত আব্দুল্লাহর এটার পরে আরো কিন্তু এনসিপির দুজন নেতা আপনার পোস্ট দিয়েছেন ফেসবুকে। যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, মানে উনি ওনার ওই লাইনে আছেন। হুম, আবার হুম, সার্জিস আলম একটা পোস্ট দিয়েছেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে হুম, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবে। এখন উত্তরসূরি বলতে তারা কি মিন করছেন?
মানে এটা এখানে কি আসলে পলিটিক্সটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই, আমি আরেকটা অবশ্যই। কথা বলি, এটা হ্যাঁ, যদি স্লোগান হয়, ইনকিলাব জিন্দাবাদ বলেন আপনি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অপিনিয়নটা বলি, একটু আপনার হুম, সঙ্গে শেয়ার করি। ইনকিলাব জিন্দাবাদ বলেন, আমার কোনো আপত্তি নাই। ইনকিলাব তো আমাদের দেশে প্রচলিত একটা শব্দই। ইনকিলাবের নামে একটা পত্রিকা আছে। ভারতে দেখলাম যে ভারতে কিন্তু আমরা আমাদের যৌবনে আমরা একটা মুভিও দেখেছিলাম, শ্রীদেবী এবং অমিতাভ বচ্চন অভিনীত, মুভির নাম হলো ইনকিলাব। তো ইনকিলাব হতেই পারে। নাকি তাহলে আবার ভগৎ সিং যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হ্যাঁ, করতেন ভগৎ মূলত সিং আওয়ামী লীগ তার। ইনকিলাব জিন্দাবাদ বলতেন, তার হ্যাঁ। স্লোগানটা ওটাই তো ছিল, হ্যাঁ। এটা ঠিক আছে, আমি মানতে আপত্তি নাই কোনো। কিন্তু তাহলে আপনি আমাকে বলেন, জয় বাংলায় আপত্তি কেন? জয় বাংলা তো একটা বাংলা শব্দ, এবং ইনকলাব দিয়া এই আন্দোলন হয়েছে, ইনকলাবের মাধ্যমে হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতন ঘটছে। জয় বাংলা দিয়ে থেকে দেশ স্বাধীন পাইছি কে আমরা ভাই? হুম, এই দেশের জন্ম হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে চাকরি চলে যায় হুম, কেন রে ভাই? তাহলে প্রবলেমটা কিন্তু ভাষায় না, প্রবলেমটা কিন্তু রাজনীতিতে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো আপনি যেটা বললেন, আর এর আগে যে আমি যে কথাগুলো বললাম, সব একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা, এবং ঘুরে ফিরে সেই বিদেশি শক্তি বা সরাসরি বলে পাকিস্তানের যে ভাবধারা স্টাবলিশ করার একটা চেষ্টা, অপচেষ্টা, সবকিছু ওর মধ্যেই নিহিত। এবং জয় বাংলাতে কেন আপত্তি হবে? জয় বাংলা তো আমাদের অস্তিত্বের স্লোগান। এটা আওয়ামী লীগ না তার নিজস্ব সম্পত্তি করে নেওয়ার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু তো কোনো দলীয় মানে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার কথা ছিল না, সেটা আওয়ামী লীগ করেছে, এটা আওয়ামী লীগের দোষ। কিন্তু বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, এগুলো তো আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এবং এই গোষ্ঠীরই আপত্তি জয় বাংলা স্লোগানে, এই গোষ্ঠীরই প্রীতি, ভালোবাসা, এই যে ইনকিলাব জিন্দাবাদ কিংবা আজাদি, আবারও বলি, এই শব্দগুলোতে আপনারও আপত্তি নেই, আমারও আপত্তি নেই, আমাদের কারোরই আপত্তি নেই। কিন্তু যখন এই যে ইন্টেনশনটা কাজ করছে, এই যে মনে করেন যে এর মধ্যে তো কত সংস্কার, মানে কত শব্দ রয়েছে, সংস্কার, সংস্কার শব্দটার প্রতি মানুষ তো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। এত বহুল ব্যবহার হয়েছে এবং অপচর্চা হয়েছে যে আহ, আহ, ইয়ে নিয়ে, সংস্কার শব্দ নিয়ে। পাশাপাশি যে ফ্যাসিস্ট শব্দ, এই ফ্যাসিস্ট শব্দের যে গুরু, যে তাৎপর্য, এটাও তো, এই যে ধার, এটা তো হারিয়ে ফেলা হয়েছে। কথায় কথায় ফ্যাসিস্ট। আরে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, 15.5 বছর লেগেছে তার ফ্যাসিস্ট হতে। আর এই যে ইউনূস সরকার তো 18 মাসে, 18 মাস, মানে কি বলে, প্রথম মাসে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তো এইসব শব্দগুলো রাজনৈতিক ভাবে ব্যবহার করার কারণে এগুলো ধার হারিয়ে যাচ্ছে। একইভাবে যে শব্দগুলো নিয়ে আমরা কথা বলছি, এই শব্দগুলো বিতর্কিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে, যেভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গা থেকে, আর কিছু না। আচ্ছা, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা ঘটনা এইমাত্র আমি পত্রিকায় পড়লাম, আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। এটা হলো ওই যে হবিগঞ্জে মেহেদী হাসান, হুম, খুবই আলোচিত মেহেদী হাসান, যিনি নাকি ওই থানায় বসে বলেছিলেন ওসির সামনে যে কোন এক এসআই কে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, কোন থানা হুম, হুম। জ্বালিয়ে দিয়েছেন। সন্তোষ, এসআই তাকে arrest সন্তোষ। করা হয়েছিল, পরে রাতের বেলায় তাকে আবার কোর্ট বসে তার জামিন নিশ্চিত করা হয়েছিল। তিনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন পর্তুগালের ভিসা নেওয়ার জন্য। তখন ওইখান থেকে এর সময় তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল, পুলিশ তাকে ভিডিও করেছিল। তার ব্যাপারে বিবিসি বাংলায় একটা রিপোর্ট হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে মেহেদী হাসান আহ ভারতে গিয়েছিলেন যখন, তখন তিনি সঙ্গে নিয়ে গেছিলেন 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি। এই 40 লাখ টাকার ক্রিপ্টো কারেন্সি আপনি নিশ্চয়ই শুনেছেন কিনা, যে আমাদের অনেকেই নাকি এরকম, এমনকি আমাদের কোন কোন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা নামে ওই ধরনের কথা আছে, তারা নাকি এরকম হুম, কোটি কোটি টাকার হুম, ক্রিপ্টো কারেন্সি তারা নাকি বিদেশে পাঠিয়েছেন। তো হুম। এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি? এগুলো সব বেরিয়ে আসবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই শুনছি এই বিষয়গুলো, আপনিও শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি তো আরেকটি শব্দ, মানে এখন যেটি প্রচলন বেশি, বিটকয়েন। বিটকয়েনে আসিফ মাহমুদ, সজীব এই ভুঁইয়া বিটকয়েনটাই ক্রিপ্টো টাকা। কারেন্সি, হ্যাঁ, একই আমি জিনিস। সেটাই বলছি, আমি সেটাই হ্যাঁ, বলছি, বিটকয়েনটা শব্দটার প্রচলন বেশি, বিটকয়েন শব্দটা মানুষের কাছে পরিচিত বেশি। রাইট। তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কিংবা আহ, আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম, তারা যখন উপদেষ্টা পরিষদে ছিলেন, তখন তাদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন চ্যানেলে এই ধরনের রিপোর্ট হয়েছে। আমরা ওইগুলোকে পাত্তা দেইনি, এবং ওগুলো নিয়ে আমরা কোনো ধরনের কোনো কথাও বলিনি। কেন? ভারত মানে তো অচ্ছুত। অন্তত এই গত 18 মাসে ভারতের বিভিন্ন, হ্যাঁ, ভারত কোনো কোনো গণমাধ্যমে অবশ্যই
কোনো কোনো ক্ষেত্রে অপপ্রচার চলেছে। সবকিছুই যে গুজব তা কিন্তু নয়, তার অনেক কিছু আবার প্রমাণিত হয়েছে যে অনেক কিছু গুজব নয়। তো সেই সব জায়গাতে কিন্তু এই যে ক্রিপ্টোকারেন্সি অথবা এই যে বিটকয়েন নিয়ে অনেক ধরনের রিপোর্টিং হয়েছে, আমরাও শুনেছি, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো তো এক ধরনের তুমুল সেন্সরশিপের মধ্যে ছিল এই 18 মাস। আগেও ছিল, কিন্তু সেটির মাত্রাটি বেড়েছিল। এইগুলো নিয়ে কোনো কথা বলেন আপনি দেখবেন, আমি নিশ্চিত এইগুলো নিয়ে কেবল রিপোর্টিং হওয়ার পথে হবে। এবং এগুলো একেবারেই অমূলক না, আমি বলছি না যে পুরোপুরি সত্য, কিন্তু বিশ্বাস করাটাও অমূলক নয়। সে যে 40 লাখ টাকা নিয়ে গিয়েছে বিটকয়েনে বা ক্রিপ্টোকারেন্সি, এটা তো বিবিসি করেছে। তা মাহাদি, এই যে ছেলের নাম বোধহয় মাহাদি, হ্যাঁ, নাক টিপলে মাহাদি হাসান, দুধ বের হ্যাঁ। হয়, নাক টিপলে দুধ বের হয়, সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। সে যদি 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে যেতে পারে, 40 লাখ টাকা, আপনি সারা জীবন 40 লাখ টাকা একসাথে দেখেছেন? আমার ধারণা আপনি 10 লাখ টাকা একসাথে দেখেননি, আমার ধারণা। তো এই ছেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, সে 40 লাখ টাকার বিটকয়েন নিয়ে ওইখানে ধরা পড়েছে। তার তো ভাগ্য ভালো, ওখান থেকে তাকে রিটার্ন করেছে। এবং এসআই সন্তোষকে তারা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে থানা। এগুলো কিছুই থাকবে না, এগুলো কিছুই থাকবার পর আমি কেবলমাত্র একটি রিপোর্ট পড়ছিলাম, যদিও সেটা আওয়ামীপন্থী পত্রিকা। এটি বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে, কারণ ওই পত্রিকাটি আওয়ামীপন্থী হলেও যথেষ্ট যথেষ্ট ক্রস চেক করে রিপোর্টিং করে, এটা আমি দেখেছি। এখানে দেখলাম যে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের ব্যক্তি, গ্রামীণ ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন, এই ব্যক্তির মন্ত্রণালয়ে তড়িঘড়ি করে শেষ পর্যায়ে একটা প্রকল্পে 9,000 কোটি টাকার, ছয় নয়, 9,000 কোটি টাকার, মানে মানে একটা কম্পিউটারের দাম দেখানো হয়েছে 7 লাখ টাকা। যে কম্পিউটারের দাম সর্বোচ্চ বাংলাদেশে যা পাওয়া যায় খুব ভালো কম্পিউটার 1,20,000 টাকা, 7 লাখ টাকা করে দেখানো হয়েছে। সেখানে 1,000 না 3,000 কম্পিউটার কেনা, তারপরে ইত্যাদিতে আরো অনেক খরচ হয়েছে। 13,000 কোটি টাকার প্রকল্প ছিল, সেটি একমেকে এক ধাক্কায় 4,000 কোটি টাকা বাদ দেওয়া হয়েছে। তারপরে 9,000 কোটি টাকা। তো এরকম অনেক অনেক জিনিস বের হবে, এটা চোখ বন্ধ করে বলে বলে দেওয়া যায় যে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে, এটুকু আমরা অনুমান করতে পারি। এবং এগুলো আস্তে আস্তে বের হবে। আমরা হয়তো সেই দিনগুলোর জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, এগুলো বের হবে। আহ এবং এই যে ছাত্র উপদেষ্টা বলি আর এই যে বুড়া উপদেষ্টা বলি, আপনার ভাষায় যে বুড়ো উপদেষ্টা, আপনি যা বলতেন একসময়, সে কথা এখন সত্য, এ কথা সত্য। কোনো কাজ কাম ছিল না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা, তার কাজ কি ছিল, কি করেছে সে? সে তো এই যে জুলাই হত্যাকাণ্ডের সময় যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থাটাও এনশিওর করতে পারেনি। হ্যাঁ, এদের রাইট, উপরে রাইট। ভর করে নাকি এই সরকার এসেছিল। তারা লুটপাট করেছে, হরি লুট করেছে, পুকুর চুরি নয় সাগর চুরি করেছে। এগুলো খুব শিগগিরই বেরোবে। এবং আমি বলতে চাই, যদি এগুলো কোনো তদন্ত না হয়, মানুষের মনে একটি ধারণা বদ্ধমূল হবে যে বিএনপি সরকার সম্ভবত এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের চুক্তি করে তারা ক্ষমতায় এসেছে, এই জন্য তাদেরকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। তবে আমি যা শুনছি, উড়ো উড়ো উপদেষ্টারা সম্ভবত বাইরে যেতে পারবে না। এটা আমি কোন এক সোর্স থেকে শুনেছি, আমি জানি না কতটুকু মিথ্যা বা সত্য। এবং বিমানবন্দরে নাকি মোটামুটি একটা এমবার্গো দিয়ে রাখা হয়েছে, উপদেষ্টা যেন বাইরে যেতে না পারে। আমি শুনেছি, এটি কতটুকু কার্যকর হবে জানি না, এই যদি হয়ে দাবিটা আমি থাকে। অনেকদিন ধরে করে আসছি। এই হ্যাঁ, দাবিটাও হ্যাঁ, আমি অনেকদিন ধরে করছি, আপনিও করেছেন যে এদেরকে জি, আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বাইরে যেতে দেওয়া উচিত হবে না। একেবারেই না। এই যে এমনকি ডক্টর আলী রিয়াজকে, মনির হায়দারকে এদের আটকানো উচিত। নিঃসন্দেহে এই যে ফয়েজটা বের হয়ে গেল, তার তো সরকারি কোনো অনুমোদন পত্র ছিল না বাইরে যাওয়ার। নির্বাচনের আগে তো সে বাংলাদেশ ত্যাগ করেছে। তো রাইট। এইভাবে আরো অনেককে যাওয়ার অপেক্ষায় আছে, এটুকু আমরা নিশ্চিত কোনো ভুল নেই, পারলে পালিয়ে যায়। শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের তো বর্ডার ছিল, ভারত বর্ডার। এরা কোন বর্ডার দিয়ে পালাবে? যদি সত্যি সত্যি তারেক রহমান এই ধরনের কোনো ব্যবস্থা নেয়, এরা তো বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমার হয়ে যেতে হবে, বঙ্গোপসাগর সাথে যেতে পারবে? তারেক রহমান যদি একটু পারে, স্যালুট, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে আগাম স্যালুট দিয়ে রাখছি, যদি পারে এই কাজটি করতে। আমি কথাটা জি। বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু করা উচিত। এই 18টা মাস মানুষের জীবনে নাভিশ্বাস উড়েছিল, যা ইচ্ছা তাই করেছে। 18 মাস তো আমরা অন্ধকারে কাটিয়েছি। সো এই জায়গা থেকে দাবি তুলতে চাই, তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, প্লিজ কিছু একটা করুন। যদি করতে পারেন, মানুষ কৃতজ্ঞ থাকবে আপনার প্রতি। আপনি তো রাজনীতি চেঞ্জ করে দেওয়ার কথা বলছেন, করুন না, এটুকুই দাবি আমাদের। জি।
অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। আপনার অনেকগুলি বিষয়ে খোলাখুলি মন্তব্য এবং কিছু পরামর্শ এবং তারেক রহমানের কাছে কিছু প্রত্যাশা। নানা কারণে তিনি আলোচিত আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকবার জেল খেটেছেন। ওয়াজের ময়দানে সুরেলা ওয়াজ করেন। বাংলাদেশে অন্য যে সকল ওয়াজিন রয়েছেন, তাহেরি রয়েছেন, আব্বাসী রয়েছেন, তো এদের বা অন্যান্য যারা রয়েছেন, বেশ কয়েকজন, কি যেন নাম মনে আসছে না, খুব কৌতুক করেন, বিভিন্ন রকম কৌতুক করেন, অনেকে খুব রাগ হয়ে যান, জিহাদি ভাবসাব করেন। তো এরকম যারা আছেন সবারই একটা চরিত্র গড়ে উঠেছে। কিন্তু সেই দিক থেকে মানে আমির হামজা, মানে তার উপাধি হলো ভার্সিটির মাল, হুজুর ভার্সিটির মাল। সেকেন্ড উপাধি হলো রশ্মিকা মান্দানা। তো এই যে ভার্সিটির মাল এবং রশ্মিকা মান্দানা, এই দুটোকে নিয়ে এই বেচারার জীবন বেশ তছনছ হয়ে গেছে। এর মধ্যে তিনি যখন আবার জামাতের সংসদ সদস্য রূপে মানে মনোনীত হলেন, তখন সবাই ধরে নিল যে কি কাজ হলো, এ তো ফেল করবে, মানে এর জামানত বাজেয়াপ্ত হবে। কিন্তু সে বিজয়ী হয়ে আসছে। বিজয়ী যেহেতু হয়ে আসছে, সে যেন তেন লোক না, তার যথেষ্ট যোগ্যতা আছে, ক্ষমতা আছে। এটা মানে যেহেতু আমিও একটা নির্বাচন করেছি, নির্বাচনের মাঠে জয়লাভ করাটা এত সোজা নয়। যেভাবেই বলেন না কেন, বিজয়ী হতে প্রচুর শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, কৌশল অবলম্বন করতে হয় এবং যাকে বলা মেহনত করতে হয়। তো আমির হামজা ইসলামী বক্তা থেকে এভাবে জাতীয় সংসদে এসেছেন। যদি তার এই বিজয়টা আপনি তুলনা করেন, তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে তুলনা করতে পারেন। তবে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটা ওয়েট ছিল, একটা উচ্চতা ছিল, এবং সে যে রিদম ওয়াজের ময়দানে তৈরি করে ফেলেছেন, এটা বাংলাদেশে আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সমস্ত ওয়াইজিনকে বারবার শুধু দেলোয়ার হোসেন সাঈদীর কাছেই ফিরে যেতে হবে। তো সেই দিক থেকে পরবর্তীতে যারা আসছেন, তারেক মনোয়ার, আজাহারি, অন্যান্য যারা আছেন, তো সেই দিক থেকে তারেক মনোয়ার, আজাহারি, এদেরকে নিয়ে মানে যে আকর্ষণ আছে বা তাদের যে কর্মক্ষমতা, বাস্তবতা, তার চেয়ে ছোট ছোট কথা বলেছেন, কখনো অহংকার করেননি। তিনি রস করেছেন, ঠাট্টা করেছেন, মস্কা করেছেন, সার্কোজি করেছেন, এমনকি কাউকে হিট করেননি, ধমক ধামক, হুমকি ধামকি এগুলো তিনি দেননি। তো এরকম একজন মানুষ হলেন আমির হামজা। সেই আমির হামজা সংসদ সদস্য হয়ে আসছেন এবং নির্বাচনের সময় তার একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল, যেটা সবারই হয়। আমাদের জমায় আমরা এটা করেছি কিনা মনে নেই। মিছিলের সামনে প্রার্থী থাকে আর পেছনে মিছিল থাকে, বড় মিছিল থাকে। তো অনেক সময় প্রার্থীর আগ্রহ হয়, সামনে যারা আছে আগ্রহ হয় যে কত বড় হলো, তো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। তো এরকম আমির হামজা সাহেবও তিনি একটা মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি বেশ কয়েকবার লাফ দিয়ে তিনি দেখার চেষ্টা করছিলেন তার মিছিল কত বড়। তো এটা নিয়েও বেশ ট্রল হয়েছিল। তো সেই মানুষ সংসদ সদস্য হয়ে গেছেন। এখন আপনি যাই মনে করেন না কেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং তার সম্মান এবং মর্যাদা প্রজাতন্ত্রের যে কোনো কর্মকর্তা কর্মচারীর চেয়ে ঊর্ধ্বে। তিনি, তারেক রহমান সাহেব বা ধর্মমন্ত্রী, তারা সবাই একই ক্লাসের ছাত্র, একই লেভেলের। প্রধানমন্ত্রী হলেন জাস্ট টিম লিডার বা ক্যাপ্টেন, নট মোর দ্যান দ্যাট, কিন্তু তারা একই ক্লাসের। তো সংসদ সদস্য এই পদটি খুবই মর্যাদার, খুবই সম্মানের এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার চাইতে আর বড় কোনো পদপদবী সারা পৃথিবীতে নাই। আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু যখন মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, তখনই সারা দুনিয়ার যারা গণতন্ত্রকামী মানুষ আপনাকে ওইভাবে মর্যাদা দেয় যে অ্যাটলিস্ট আপনার পেছনে 5 লাখ, 500,000 পিউপিল বাংলাদেশের মতো জায়গাতে আপনার সঙ্গে আছে। তো তিনি জনাব মাননীয় সংসদ সদস্য আমির হামজা, তিনি বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে হুমকি দিয়েছেন, ইমানি ভাষায় হুমকি দিয়েছেন যে আমরা সংখ্যায় অল্প 78, এই 78 জন সংসদ সদস্য আমরা এমনভাবে চালচলন করব, এমনভাবে কথাবার্তা বলবো, এমনভাবে আমাদের জীবন গঠন করব, এমনভাবে আমাদের আদর্শ আমরা এই সমাজে প্রতিষ্ঠা করব, যার ফলে
আমাদের এই কর্মকাণ্ড দেখে বিএনপির 212 জন লোক যারা আছেন তাদের জীবন তছনছ হয়ে যাবে। তারা লুচ্চামি করতে ভয় পাবে, গুন্ডামি করতে 10 বার চিন্তা করবে, টিয়ার কাবিখা বিক্রি করতে গিয়ে তারা জামাতের যারা সংসদ সদস্য তাদের দিকে তাকাবেন। তারপর আরও যা কিছু রয়েছে, যে সকল দুষ্কর্ম সাধারণত ক্ষমতাধর লোকেরা করে, সেই কাজগুলো তারা করতে পারবেন না। এটাই উনি আসলে বোঝাতে চেয়েছেন। উনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো তাদেরকে তীরের মতো সোজা করে রাখবো। আপনারা জানেন যে তীর খুব সোজা হয় এবং তীরে মাথায় যে অংশটি ফলা থাকে, তীরের ফলা থাকে, আর পেছনে অনেকটা লেজের মতো থাকে। তো ফলাটা থাকে আঘাত করার জন্য, ফলাটা থাকে আঘাত করার জন্য, আর লেজটা থাকে হলো তীর ছোড়া হলে, তীর যখন আপনি ছোড়া হয় তো ওই লেজের সঙ্গে মানে ধনুকের যেটাকে আমরা শিলা বলি, সেই ধনুকের শিলা লাগিয়ে তারপর টান মেরে সেটা ছেড়ে দেওয়া হয়। এবং ওই যে ধনুকের যে লেজটা রয়েছে এটা অনেকটা প্রোপেলারের মতো, এই প্রোপেলারের উপরে নির্ভর করে মানে যিনি তীর নির্মাণ করেন তার দক্ষতা এবং অভিজ্ঞতা। পারস্যের যারা লোকজন রয়েছেন তাদের মানে খ্যাতি ছিল যে তারা এই তীর এবং ধনুক নির্মাণে পৃথিবীর সেরা ছিলেন এবং তাদের সেই ধনুকের মতো এত ধনুক পৃথিবীর মধ্যযুগে কেউ তৈরি করতে পারেনি। আর তাদের যে তীর, সেই তীরের সামনের অংশ এবং পিছনের অংশ এটা এতটা নিখুঁত ছিল যে সেই ধনুকের তীর তোলা মাত্র সেটা মানে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে একেবারে কাঙ্ক্ষিত জায়গায় আঘাত করার যে ক্ষমতা, এটা পারস্যবাসীর মতো কেউ ছিল না। তো এটা এখানে বললাম এই কারণে যে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে তীরের মতো তিনি সোজা করে ফেলবেন, ভালো কথা। এখন তীরের যে অংশটি থাকে লাঠির মতো সেটি সোজা করবেন, নাকি পেছনের যে প্রোপেলার আছে আর সামনে বিএনপির যে তীর, সেই তীরের যে ফলাটা রয়েছে সেই ফলাটা যদি সোজা করতে না পারেন, ভোতা করতে না পারেন, তাহলে তো তার জন্য ভালো হবে না, বরং এটা বুমেরাং হয়ে যাবে। তো এনিওয়ে তিনি সাহস করে কথা বলেছেন, বিএনপিকে সমালোচনা করেছেন। বিএনপি নেতাদেরকে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জামাতের যারা লোকজন রয়েছে এবং তাদের সঙ্গে এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই সেই কর্ম করবেন না যে কর্ম বিএনপির লোকজন করবে, এবং যে কর্মের কারণে বিএনপির লোকজন জনগণের মধ্যে নিন্দিত হবে। আমি এটাকে সাধুবাদ জানাই। ইতিমধ্যে জামাত বেশ একটা বিষয়ে মানে ব্যতিক্রমধর্মী একটা নজির তৈরি করে ফেলেছে, আর সেটি হলো তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না, এরকম একটা ঘোষণা দিয়েছেন। এবং এর ফলে বিএনপির যারা এমপি তাদের অনেকের মাথায় হাত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি অনেক এমপি শুধুমাত্র এমপি হয়েছেন ট্যাক্স ফ্রি কোর্টে একটা ভালো মানে রোলস রয়েস গাড়ি আনার জন্য, কিংবা ধরুন আগে তো শুধুমাত্র ডিজেল গাড়ি আনা যেত জাপান থেকে, এর বেশি আনা যেত না। কিন্তু সবাই ধারণা করেছিল যে তারেক রহমান সাহেবের কিন্তু গাড়ি প্রীতি রয়েছে, মানে তার অন্য যে সবাই বলে যে তারেক রহমান সাহেব বিড়ালকে ভালোবাসেন, বিড়ালকেও তিনি ভালোবাসেন, কিন্তু তার সবচেয়ে পছন্দের হলো তিনি গাড়ি পছন্দ করেন। এটা কিন্তু তার একটা দুর্বলতা। তো সেই দুর্বলতা তার অনেক আগের থেকেই ছিল। ভালো একটা গাড়ি দেখলে তিনি তাকিয়ে থাকেন বা কেনার চেষ্টা করেন বা ব্যবহার করার চেষ্টা করেন। তো এটা আমি জানি, তো আমি জানি নানাভাবে আমি জানি এটা। তো সেই দিক থেকে যারা গাড়ি প্রেমী তারা চিন্তা করেছিল যে ঠিক আছে, আওয়ামী লীগ একটা ছোট লোকের দল, মানে নৌকা করে, এদের মন ঠন ছোট, তারা এমপিদেরকে যে গাড়ি আমদানির লিমিট দিয়ে দিয়েছে, সেই লিমিটের মধ্যে থেকে জাপানি গাড়ি তাকে আমদানি করতে হতো, ভালো ভালো কোনো গাড়ি আমদানি করতে পারেনি। কিন্তু আপনারা যদি 1991 সনে কিংবা 2001 সনে সেই বিএনপির এমপিদের গাড়িগুলো দেখেন, সেখানে দেখবেন যে অনেক নামকরা সেই রেঞ্জ রোভার, মার্সিডিস, তারপরে হ্যামার, এই গাড়িগুলো কিন্তু তারা এনেছিল। তো এইবারও অনেক বিএনপির সংসদ সদস্য তারা মনে করেছে যেহেতু আমাদের ভাইয়া মানে তারেক ভাই তিনি গাড়ি পছন্দ করেন, তো কাজেই ওই বারটা তুলে দিয়ে এইবার যার যেভাবে সামর্থ্য, 5,000 হোক 10,000 হোক, কেউ যদি তার সামর্থ্য অনুযায়ী রোলস রয়েস যেটা কুলিয়ান সবচেয়ে দামি গাড়ি, কিংবা সেঞ্চুরি জাপানের গাড়ি সেঞ্চুরি সেটা আনতে চায়, কেউ যদি বেন্টলি আনতে চায়, অডি আনতে চায়, তারা আনতে পারবে, ডাজ নট ম্যাটার। এরকম আশা নিয়ে যারা
এমপি হয়েছিলেন তাদের কিন্তু কপালে হাত পড়েছে এবং তারা সবাই সেই জামাতের যারা লোকজন আছেন তাদের প্রতি ভীষণ বেখাপ্পা হয়ে পড়েছেন। এখন যদি আমির হামজার কথা মতো জামাত দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং দুর্নীতির বাংলাদেশের যে কোনো দুর্নীতি চাঁদাবাজিকে তারা মানে ঘৃণা করা শুরু করে এবং জামাতের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রতিটি মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের যে ভুল ভ্রান্তিগুলো, ত্রুটিগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো তারা এইভাবে জিহাদের আকারে তুলে ধরে, তাহলে ওই যে এখন যে শব্দগুলো নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে গণ্ডগোল হচ্ছে, ইনকিলাব, তারপর মজলুম, এই যে শব্দগুলো হচ্ছে, সেই ক্ষেত্রে আবার সেই ইনকিলাব হয়তো প্রাধান্য পেয়ে যাবে, আবার সেই মানে জাগোবাহে কণ্ঠে সবার মতো আবার ফিরে আসবে বাংলায়, সেই নুরুল দিনের মতো করে সে আবার সেই ইল্লু পিঙ্কুরাই কিন্তু আবার বাংলাদেশে রাজত্ব করতে চলে আসবে। এর কারণ হলো যে এই যে সামাজিক মাধ্যমে মানুষকে সুড়সুড়ি দেওয়া, উত্তেজনা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কেন, শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এখানে আসলে ইল্লু পিঙ্কুর মতো এত প্রভাবশালী কেউ হয়নি। তো সামহাও তারা জামাতের এজেন্ট বা জামাতের মাস্টার বা জামাতের মালিক বা জামাতের পীর, হোয়াট এভার মেবি, আপনি আপনার মতো করে বলতে পারেন, কিন্তু তাদের সঙ্গে জামাতের একটা সম্পর্ক আছে। তার সঙ্গে সঙ্গে আরও বিখ্যাত বিখ্যাত ব্যক্তি রয়েছেন, সেই জামাতের যারা লোকজন রয়েছেন, তো এরা সবাই মিলে সেনাবাহিনীতে হঠাৎ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। কেন এই রদবদল, এটা নিয়েই অনেক আলোচনা সমালোচনা চলছে। গতকাল আমি যে পর্বটি করেছিলাম তার নিচে দেখলাম কমেন্টসে অনেকেই বলেছেন যে ভাই, সেনাবাহিনীর যে রদবদলটা হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলেন। তো আমি খোঁজ নিয়েছি। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গার সময়ের পার্থক্যটা এমন যে আমরা যখন রাতে ঘুমাই তখন বাংলাদেশে অনেক ঘটনা ঘটে। তো সেনাবাহিনীর এই পরিবর্তনগুলো আপনারা জানেন, পরিবর্তনের পেছনের ঘটনাগুলো আমি বলার চেষ্টা করব। এটা নিয়ে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে যেটা আপনারা কোথাও শোনেননি। আশা করি পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমাদের চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি ময়মনসিংহে ডগে ছিলেন, সেটি একটি প্রশিক্ষণ কেন্দ্র। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পেশাগতভাবে তার অবস্থানটা কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি সবার কাছে ভীষণ প্রশংসিত। যে মুহূর্তে সেনাবাহিনী এই জামাতপন্থী, হিজবুতপন্থী এরকম বিভিন্ন ট্যাগ পাচ্ছিল, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল মাইনুর মতো একজন অফিসারের এই পদে আসীন হওয়াটা ইট ইজ অ্যান সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। কারণ চিফ অফ জেনারেল স্টাফ এটা আর্মিতে এ কারণে গুরুত্বপূর্ণ যে তারা আর্মির ফিনান্সটা দেখে, বাজেটিং করে এবং অনেক পলিসি মেকিং লেভেলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং অতীতেও দেখা গেছে যে সিজিএস যারা ছিলেন তারা পরবর্তীতে অনেক ভালো জায়গায়ও গিয়েছেন। সেই জায়গায় এই সিজিএস এই পদটা খালি হয়েছিল। মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তিনি অবসর পূর্ব ছুটিতে গেছেন গত জানুয়ারি মাসে। এরপরে চেষ্টা করা হয়েছিল এখানে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে নমিনেট করার ডক্টর ইউনূসের আমলে, কিন্তু সেই সময়ের সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকার সেটি ঠেকিয়ে দিয়েছিলেন এবং তারপরে পদটি খালিই ছিল। নতুন নির্বাচিত সরকার এসে মাইনুকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। আরো একটা গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়েছে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আর্ম ফোর্সেস ডিপার্টমেন্ট থাকে, সেই আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সরিয়ে দিয়ে সেখানে পদায়ন করা হয়েছে 24 পদাতিক ডিভিশনের যিনি জিওসি ছিলেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। 24 পদাতিক ডিভিশন মানে চিটাগাং ক্যান্টনমেন্ট যেটা, তো সেখানকার জিওসি কে এই পদে আনা হয়েছে। সো এই দুইটা খুব ভাইটাল চেঞ্জ। এছাড়াও আরো কিছু চেঞ্জ আছে। মেজর জেনারেল ফেরদাউসকে নিয়ে যাওয়া হয়েছে এই চিটাগাং এ। দিল্লিতে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন ব্রিগেডিয়ার হাফিজ, তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে। যশোরের গণহত্যার নেতৃত্ব দানকারী যিনি মেজর জেনারেল ইমদাদ, তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। সো এরকম বেশ শাফলিং রিশাফলিং হয়েছে। গুরুত্বপূর্ণ যেটা হলো যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল, যিনি সম্ভাব্য সেনাপ্রধান হতে পারতেন, অনেকেই বলেছিলেন যে পরবর্তী সরকার এলে
কামরুল ওয়াকারের পরে সেনাপ্রধান হবে। কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয় যখন বাহিনীর রেগুলার পজিশন থেকে তাকে সরানো হয়, এবং তার মানে তার আর্মি ক্যারিয়ারটা ডিফারেন্ট পাথে চলে গেল, হয়তো সে আর মেইন স্ট্রিমে ফেরে না। এটা বহুবার হয়েছে। 5ই আগস্টের পরেও আমরা দেখেছি যে প্রথমে সেই সময়ের এনডিসি যে কলেজটা ছিল, ন্যাশনাল ডিফেন্স কলেজ, তার যিনি কমান্ড্যান্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তাকে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা, ন্যস্ত করা হয়েছিল। তো এবার কামরুলকে করা হয়েছে। কামরুলের ফেটটা কি হবে? এই কামরুল কিন্তু পাকিস্তানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি গত বছর জানুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে দেখা করেছিলেন, পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিলেন, পাকিস্তানের সাথে রেগুলার ট্রেনিং এক্সচেঞ্জের ব্যবস্থা করেছিলেন, এবং তার এই পাকিস্তান প্রীতিটা আসলে খুব চোখে লাগতো। কামরুল আর একজন আছে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর। এই কামরুল আর ফাইজুরের উত্থানটা ইউনূসের আমলে খুব বেশি বেড়ে গিয়েছিল। তো সেই কামরুল প্রথমেই গতকাল তাকে হ্যান্ড ওভার করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এখন কামরুলকে কোনো একটা দেশে রাষ্ট্রদূত করা হবে। কামরুলের ইচ্ছে হলো তুরস্কের রাষ্ট্রদূত হওয়া, কিন্তু তাকে বলা হয়েছে যে না, তুরস্কের রাষ্ট্রদূত নয়, তুমি তোমার অন্য কোনো প্রেফারেন্স থাকলে জানাও। আরো ইন্টারেস্টিং ঘটনা হলো, কামরুলকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে তখন এটা কিন্তু পাকিস্তান ভালোভাবে নেয়নি। পাকিস্তান থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো, কামরুলকে কেন সরিয়ে দেওয়া হলো, আপনি তো আমাদেরই লোক, আপনি থাকতে এটা কি করে হয়। ডক্টর খলিল বলেছে, এখন আমি অন্য পক্ষের লোক, এখন আর আমি আপনাদের লোক নেই। একথা শুনে ইশাক দার বেশ মনক্ষুণ্ণ হয়েছেন, এবং টোটাল আর্মির এই যে রিশাফলিংটা হয়েছে, নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে একটা প্রতিবেশী দেশের প্রেসক্রিপশন কাজ করেছে। এমনকি এই যে দিল্লি থেকে ব্রিগেডিয়ার হাফিজকে এনে মেজর জেনারেল করা হলো, দিস অল ইন্ডিকেটস যে এর পেছনে কলকাঠি নেড়েছে কারা, এবং তারেক রহমান তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তগুলো ম্যাচিউরড হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের পেছনে কারা আছে এটা ক্লিয়ার হয়তো আমি আপনাদের সামনে বলবো না। কিন্তু এই যে কামরুল চলে গেল, ফৈজুর যাবার পথে, এখন আরেকটা প্রশ্ন এসেছে, তাহলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার কবে যাবেন? এই জেনারেল ওয়াকার আগের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগকৃত, এবং শেখ হাসিনা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার রিপোর্টকে উপেক্ষা করে, অনেকের মানাকে গ্রহণ না করে জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান করেছিলেন। এই জেনারেল ওয়াকার মেজর থাকা অবস্থায় সুপারসিডেড হয়েছিলেন, অর্থাৎ তার প্রমোশন হতো না, এবং আর্মির নিয়ম অনুযায়ী পরপর 3টা বোর্ড যদি কেউ প্রমোটেড না হয় তাহলে তার প্রমোশন হয় না। তারপরেও দেখা গেল যে 2009 সালে আওয়ামী লীগের সরকার এলে একেবারে মানে দ্রুততম সময় তার 6টা প্রমোশন হয়েছে। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, সেখান থেকে ফুল কর্নেল, সেখান থেকে ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল, এবং লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল। অথচ এই জেনারেল ওয়াকারের সেনাপ্রধান হওয়ার জন্য যে বেসিক যোগ্যতাগুলো লাগে সেই যোগ্যতাগুলো নেই। মেজর থাকা অবস্থায় পিএসসি পাস স্টাফ কলেজ এইটা করতে হয়, তাহলে সে লেফটেন্যান্ট কর্নেল হয়। লেফটেন্যান্ট কর্নেল থেকে যদি কেউ কর্নেল এবং ব্রিগেডিয়ার হতে চায় তাহলে তাকে আরেকটা ডিগ্রি করতে হয়, সেটা হলো AFWC, আর্মড ফোর্সেস ওয়ার্ক কোর্স। জেনারেল ওয়াকার কিন্তু এই AFWC কোর্সটা করেননি। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন, ব্রিগেডিয়ার হলেন, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হতে হলে আপনাকে ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC বা সমপর্যায়ের কোর্স করতে হয়। জেনারেল ওয়াকার কিন্তু NDCও করেননি। দেখেন, সেই যে পিএসসি কোর্সে মেজর থাকা অবস্থায়, তারপর থেকে তার কিন্তু আর কোনো এই কোর্সগুলো করা হয়নি। তারপরও এই যোগ্যতা এবং 2018 সালের যে রিভাইজড পলিসি, তাতে মেজর জেনারেল হতে গেলে NDC কমপ্লিট করা মাস্ট, বাট তার ক্ষেত্রে এটার ভায়োলেশন হয়েছে। এর বাইরে তিনি এই যে আওয়ামী লীগের 15 বছর তিনি পুরোটা সময় ঢাকায় ছিলেন, এবং ঢাকায় থাকার জন্য তিনি বিভিন্ন পদে ছিলেন। এই যে
46 ব্রিগেডের দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিপার্টমেন্টের পিএসও ছিলেন, তিনি মিলিটারি সেক্রেটারির দায়িত্ব পালন করেছে 2বার, যেটা আর্মিতে রেয়ার বা কেউ এর আগে হয়তো করেইনি। আওয়ামী লীগ আমলের সব সুবিধা তিনি পেয়েছেন। তিনি সর্বাধিক বিদেশ ভ্রমণ করেছেন। কোনো আর্মি অফিসার এত বিদেশ ভ্রমণ করেনি যেটা জেনারেল ওয়াকার আওয়ামী লীগের আমলে করেছেন। আওয়ামী লীগের সব ফল খেয়ে তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও জেনারেল হয়েছেন। এছাড়াও মেডিকেল গ্রাউন্ডেও তিনি জেনারেল হতে পারেন না। তিনি যখন মেজর জেনারেল তখন তার বাইপাস সার্জারি হয়েছিল হার্টে, এবং হার্টের বাইপাস সার্জারি হলে বা ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ অসুখ হলে সে মেডিকেলি ডাউনগ্রেডেড হয়ে যায় মেডিকেল ক্যাটাগরিতে, এবং সে তখন আর নেক্সট প্রমোশনের জন্য বিবেচিত হয় না। কিন্তু মেজর জেনারেল পদের থেকে তিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, পরে তো জেনারেল হয়েছেন, এবং ফাইনালি সে তার নিয়োগকারী সরকার হাসিনা সরকারের সাথে বেইমানি করেছেন। তিনি সংবিধানে অর্পিত দায়িত্ব পালন না করে তিনি জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছেন, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। এইরকম একজন অযোগ্য, বেইমান, বিশ্বাসঘাতক সেনা প্রধানকে কি এখনো তার পদে রাখা হবে কি না? সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই কথা উঠেছে যে সেনাবাহিনীকে অলরেডি অনেক বিতর্কিত করা হয়েছে, সেনাবাহিনীর ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছে, এবং সেনাবাহিনীকে সব সরকার ব্যবহার করে, কিন্তু দিনের শেষে সেই সেনা কর্মকর্তাদেরই ফাঁসিয়ে দেওয়া হয়। যেমন আইসিটিতে বর্তমানে অনেক সেনা কর্মকর্তার বিচার চলছে, অথচ সেই সব ঘটনার দায় কিন্তু সামরিক কর্মকর্তাদের প্রধানত নয়। এই অবস্থা থেকে আর্মি উত্তরণ ঘটাতে চায়, আর্মি একটা পেশাজীবী বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়, এবং স্বভাবতই বিএনপির মধ্যেও একটা বড় রকমের দাবি উঠেছে বলা যায় যে ওয়াকারকে কবে সরানো হবে। রাজনীতি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তারা সরকার গঠন করছে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার পছন্দের যারা লোকজন রয়েছেন তারা সংসদ সদস্য থেকে মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন। এটি হলো একেবারে শরীয়তি জ্ঞান। আর মারফতি যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, মানে গুপ্ত যে বিষয়, সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে এই দৃশ্যের বাইরে কি হতে পারে, সেক্ষেত্রে প্রথমে আসবে পার্লামেন্টটা কতটা কার্যকরী হবে। স্পষ্টতই যেভাবে সংস্কার করার কথা বলা হচ্ছে, যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, যেভাবে উচ্চ কক্ষ গঠনের কথা বলা হচ্ছে, তাতে করে বিএনপির একছত্র আধিপত্য থাকবে না। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া, শেখ হাসিনা, তাদের যে ক্ষমতা ছিল তারেক রহমান সাহেবের তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতা থাকবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুয়ের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, সেই ভারসাম্যে দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি, রাষ্ট্রীয় বিষয়াদি রাষ্ট্রপতির কাছে চলে যাবে। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে একটা ইমেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা ভাবসাব, সেটা কমে যাবে। দ্বিতীয়ত, পার্লামেন্টের 2টি কক্ষ, অর্থাৎ যেটা নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে যথেষ্ট বিতর্ক হবে, ওয়াকআউট হবে, যা কিছু হবে, এবং সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠ, তারা চিৎকার চেঁচামেচি, টেবিল থাপ্পড়ানো থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, এবং তাদের স্পিকার মাইক বন্ধ করতে পারবে। আর প্রতিপক্ষ যারা আছে তারা ওয়াকআউট করতে পারবে, জামাতে যারা লোকজন আছে, আর সীমিত সময়ের মধ্যে কথাবার্তা বলতে পারবে। কিন্তু সমস্যাটা হয়ে যাবে উচ্চকক্ষে। উচ্চকক্ষে যারা যাবেন তারা ওইরকম দলবাজ লোক নয়। বিএনপি চেষ্টা করবে তাদের মতাদর্শের, পছন্দের জ্ঞানী গুণী শিক্ষিত যারা লোকজন রয়েছেন তাদেরকে হায়ার করার জন্য, অথবা নিজেদের দলের যে সকল ডেডিকেট রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, সম্মানিত মানুষ রয়েছে, যারা নির্বাচন করতে পারে না তাদেরকে। আবার অন্যদিকে জামাত নিজেদের দলের ভেতরে বাইরে সমাজের অনেককে তারা এই উচ্চ কক্ষে ইনক্লুড করে ফেলবে, এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপির যারা উচ্চ কক্ষে থাকবেন তাদের কাছে সরকারের যারা সদস্য থাকবেন, সরকার দলীয়, তারা সকালে বিকেলে নাস্তানাবুদ হবেন। ওখানকার পরিবেশটা অ্যাবসলিউটলি জামাতের নিয়ন্ত্রণে থাকবে। তারা সেখানে নিম্নকক্ষের
অনিয়মতান্ত্রিক বিষয়গুলো তুলে ধরবে। তারা তাদের ইজমা, কিয়াস, কোরআন, হাদিস, শরিয়া আইন, বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে আলোচনা করবে, ঠিক ভারতের উচ্চকক্ষের মতো বা ইংল্যান্ডের উচ্চকক্ষের মতো। যেমন দেখা গেলেন আপনি ভারতের যে উচ্চকক্ষ, সেখানে রাম জেঠ মালানি নামক একজন প্রখ্যাত আইনবিদ ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, যিনি একসময় ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের আইনমন্ত্রী ছিলেন। ভারতের তাকে বলা হয় সবচেয়ে বড় লয়ার। তো এই মানুষটি উচ্চকক্ষে গিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, কথাবার্তা বলতেন, নরেন্দ্র মোদীর ধুতি খোলা হয়ে যেত। এবং তিনি সেখানে বলতেন যে আমি এই নরেন্দ্র মোদী ইজ এ ননসেন্স, স্টুপিড। একবার তার রাগ হয়ে তিনি বাস্টার্ড বলে ফেলেছিলেন, যে আমি তার নির্বাচনের সময় টনকে টন, 1 টন মানে 27.5 মণ, টনকে টন টাকা আমি খরচ করেছি। আমি, তাকে বলা হয় 15 কোটি রুপি লয়ার, মানে যে কোনো একটা মামলা তিনি পরিচালনা করলে 15 কোটি টাকা নিতেন। তো ওয়ান অফ দ্য রিচেস্ট লয়ার অ্যারাউন্ড দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট। তো এই ফলে কি হলো যে এই উচ্চকক্ষ কিন্তু মানে নিম্নকক্ষের চেয়ে উচ্চকক্ষের যে প্রচারণাটা ভারতে ওই সময়টাতে বেশি হয়েছিল। এবারও নিম্নকক্ষের চাইতে বাংলাদেশে উচ্চকক্ষে জামাতের যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের বাগ্মিতা, তাদের কথাবার্তার ধরন, তাদের যে যুক্তি উপস্থাপন, এবং তারা এমন একটা জায়গাতে আলোচনাটা নিয়ে যাবে যে আলোচনাতে বিএনপির যারা লোকজন রয়েছে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। আর যে বিষয়গুলো জামাত টার্গেট করে আলোচনা করবে সেই বিষয়গুলো বিএনপি আন্দাজই করতে পারবে না। আবার বিএনপি পরবর্তীতে যে বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়গুলো আবার জনগণ শুনবে না। এই কারণ হলো আমাদের দেশের মানুষ একটু ধর্ম শুনতে চায়, কিচ্ছা কাহিনী শুনতে চায়, ইতিহাসের গল্প শুনতে চায়। এই কাজগুলো করার জন্য জামাতের যারা নেতাকর্মী তারা অভ্যস্ত। তারা একটা অডিয়েন্সকে 2 ঘন্টা 3 ঘন্টা তারা ব্যস্ত রাখতে পারে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি সাইদির একটা ওয়াজি যদি এখনো বাজিয়ে দেন, মানুষ রাস্তায় দাঁড়িয়ে 2-3 ঘন্টা বসে বসে শুনবে। গুলিস্তানে বাজায় দেখেন, বসুন্ধরা মার্কেটে বাজিয়ে দেখেন, সব দোকানপাট বন্ধ করে মানুষ সাইদের ওয়াজ শুনবে। আপনি এখন মির্জা ফখরুল সাহেবের ভাষণ রাস্তায় ছাপিয়ে দেন, চালিয়ে দেন, বিএনপির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বক্তব্যের দিক থেকে, তো তার বক্তব্য ছাড়েন, দেখবেন 2 জন লোক দাঁড়িয়ে শুনবেন না। তো বুঝেন উচ্চ কক্ষে সে কি অবস্থা হবে। এই মারুফতিতে যেটা হচ্ছে যে আগামীতে রাজনীতিতে উচ্চ কক্ষ যেটা গঠিত হচ্ছে সেটা জামাতের দখলে থাকবে এবং এটা সরকারকে রীতিমতো বিব্রত করে ফেলবে। থার্ড যেটা আছে যে নির্বাচন যেটা হয়ে গেল এটা কতদিন টিকবে। সরকার যদি ভালো কাজ করে, তারা ক্রমশ ভালো কাজ করে টিকে যায়, যেটা সম্ভাবনা খুব অল্প, ভীষণ রকম অল্প। এত অল্প আমি এখন এটা আর বলতে চাচ্ছি না, শুধু আজকের এই ভিডিওতে এটাই বললাম যে সরকার ভালো করলে সরকার 5 বছর পূর্ণ মেয়াদে যেতে পারবে, কিন্তু যেটার সম্ভাবনা খুবই খুবই অল্প। আর যদি ভালো না করে তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে কোনো সময় মধ্যবর্তী নির্বাচন হতে পারে, যে কোনো সময় সরকারের পতন হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো সেটা কি কারণে হবে, কেন হবে, এটা সময় হলে আপনারা দেখতে পাবেন। আমি শুধুমাত্র ইন্ডিকেশনগুলো দিলাম। তো সেক্ষেত্রে কি ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে। এখানে যদি সরকার সফল হয় তবুও রাজনীতিতে আওয়ামী লীগ অনিবার্য। সরকারের এই সফলতার বিরুদ্ধে আরো সফল কিছু করার জন্য, জনমত গঠন করার জন্য জামাত তখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে যাবে। আবার যদি সরকার ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হওয়ার পরে পুরো পথ ঘাট মাঠ চারিদিকে শুধু জামাত জামাত জামাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামী আইন চাই, তারপরে আল্লাহর আইন চাই, এরকম ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, এগুলোতে ভরে যাবে যদি সরকার ব্যর্থ হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের মানে বিএনপির পতন হয় তাহলে জামাত ক্ষমতায় চলে আসবে এবং জামাত একবার ক্ষমতায় আসলে পুরো কোর্স অফ অ্যাকশন রাজনীতির আলাদা হয়ে যাবে। তখন ওই পরিস্থিতিতে সরকারই আহ্বান করে, উইন্ডো তৈরি করে জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ
সখ্যতা হয়ে যাবে, এবং সেই সখ্যতাটা যেভাবে বাংলাদেশের রাজনীতি সামাল দেওয়ার জন্যে জিয়াউর রহমান সাহেব যে শেখ হাসিনাকে এনেছিলেন, তিনি তো এমনি এমনি আনেননি। এর কারণ হলো বিরোধী দল না থাকার কারণে, আওয়ামী লীগ না থাকার কারণে জামাত জিয়াউর রহমানের জমানাতে এতটা শক্তিশালী হয়ে পড়েছিল, তখন তিনি বাধ্য হয়ে সেই লং মার্চ করার নামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে তিনি নামিয়ে দিয়েছিলেন। কিন্তু তখন তিনি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তাকে দিয়ে সেই ভারতের ফারাক্কা লং মার্চ করালেন, কিন্তু কাজ হলো না। তো জামাত শক্তিশালী, এবং জামাত এতটা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে পড়েছিল জিয়াউর রহমান সাহেবের জমানাতে, যে যদি ইলেকশন হতো ওই সময়টাতে এবং উনি যদি আওয়ামী লীগকে না আনতেন, তাহলে হয়তো জামাতি যে এখন যে ভালো কাজগুলো তারা করছে, নির্বাচনে ফলাফল করছে, এটা সেই 1979 সনে এটা হতে পারত। এবং তখন জামাতের যে প্লেয়ারগুলো যারা ছিলেন ওই সময়টাতে খেলোয়াড়, তাদের সঙ্গে আবার যোগ দিয়েছিলেন মুসলিম লীগের নেতারা। অর্থাৎ জামাত এবং মুসলিম লীগ তখন এক হয়ে গেছিল 76, 77, 78 সনে। এই 3 বছর যারা জামাতের রাজনীতি দেখেছে তারা বুঝতে পারবে যে ওই সময়টায় তারা কতটা শক্তিশালী ছিলেন। তো সেই জামাতকে মোকাবেলা করার জন্য তখন জিয়াউর রহমান সাহেব মাওলানা মান্নানকে নিলেন। মাওলানা মান্নান একসময় সেই জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের সবকিছু বুঝতেন। বোঝার পরে সেই জামাতকে নাস্তানাবুদ করার জন্য মাওলানা মান্নানকে আনলেন, তাকে মন্ত্রী বানালেন। আচ্ছা, এরপর মুসলিম লীগের শাহজিজুর রহমানকে আনলেন। তারপরে জামাতকে সামাল দেওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগের অনেক নেতাদেরকে নিলেন, মন্ত্রী বানালেন, বড় বড় মন্ত্রী বানালেন। তারপরে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল। জামাত শুধুমাত্র মানে এতটা বড় হয়ে যাচ্ছিল, প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব জায়গাতে শুধু জামাত জামাত। এই যে এখন যে অবস্থা, ঠিক ওই রকম। তখন সে আওয়ামী লীগকে রিভাইভ করলেন জিয়াউর রহমান সাহেব। দেখেন, ইতিহাস ঘুরে ফিরে আবার আসে। সেই 79 সনে বা 78 সনে যে ঘটনাটা ঘটেছে, এই 26 সনে তারেক রহমান সাহেবের জন্য ঠিক সেম ঘটনাটা ঘটতে যাচ্ছে, আরো অষ্ট ভাবে। তখন তিনি সেই যে বাকশালের মাধ্যমে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সেই আওয়ামী লীগকে তিনি আবার রিভাইভ করলেন। তারপর তিনি চেষ্টা করলেন সেই আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার জন্য, কিন্তু ঐক্য হচ্ছিল না। দুটো গ্রুপ, এখানে মিজান গ্রুপ, মিজানুর রহমান চৌধুরী তার নেতৃত্বে একটা গ্রুপ, তারা চেষ্টা করলো। এরপরে টাঙ্গাইলের মান্নান সাহেব, এরপর নোয়াখালীর যে আব্দুল মালিক উকিল সাহেব, ওরা সবাই মিলে চেষ্টা করলেন, দুটো গ্রুপ হয়ে গেল, কিন্তু সাইন করলো না। পরে এই ঐক্য করার জন্য তিনি তোফায়েল সাহেব, আব্দুর রাজ্জাক সাহেব, ডক্টর কামাল হোসেন, এদেরকে তিনি রিকোয়েস্ট করলেন। এবং বিশেষ করে ডক্টর কামালকে তিনি, মানে জিয়াউর রহমান সাহেব, তিনি বিশেষভাবে তাকে দূত নিয়োগ করলেন, অ্যাম্বাসেডর নিয়োগ করলেন, যে দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে কনভিন্স করে বাংলাদেশে আনার জন্য। এবং 1981 সনে শেখ হাসিনা যখন বাংলাদেশে এলো, পুরো রাজনীতির জঙ্গনে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেল, জামাত পিছনের সারিতে চলে গেল। এই হলো প্রকৃত ইতিহাস, যে যাই বলুক না কেন। এবং ঠিক সেম ইতিহাস সামনে আসছে। এবং সেক্ষেত্রে যেটা বললাম, যে যদি জামাত মানে সরকার ব্যর্থ হয়, তারেক রহমান সাহেব ব্যর্থ হন, জনপ্রিয়তা হারিয়ে ফেলেন, জামাত অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়বে এবং জামাত ক্ষমতা আসার দ্বার প্রান্তে চলে আসবে, এবং সেটা ফেরানোর জন্য তখন জনাব তারেক রহমান সাহেবই আওয়ামী লীগকে রিভাইভ করবেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হলো যে সরকার খুব ভালো করছে, বিএনপি আবার জয়লাভ করবে, জামাত যে বিষয়গুলো নিয়ে গর্ব করে, তাদের সততা, ন্যায়পরায়ণতা, ঠিক সেম কাজটা বিএনপির লোক করে ফেলছে। তারা একের পর এক রেকর্ড তৈরি করে ফেলেছে, জামাত একা হয়ে যাচ্ছে, রাজনীতির ময়দানে তারা পেরে উঠছে না। ঠিক সেই সময়টাতে জামাত সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে একীভূত করার জন্য। এই হলো স্বাভাবিক দর কষাকষি, স্বাভাবিক হিসাব